স্বাগত ক্রান্তির একাডেমিতে আমি রাহুল। এবং আজকে 9 তারিখ আমরা 9 তারিখের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকের দিনে যা যা ঘটেছে এবং তারই সঙ্গে কিছু স্ট্যাটিক জিকের প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আবারও হাজির হয়েছি। তো দেরি না করে তাহলে শুরু করা যাক আমরা প্রশ্ন নিয়ে। এবং তারই আগে একটা কথা, যে আপনারা এই পিপিটিটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে টেলিগ্রামে জয়েন করতে পারেন, এবং পোস্টারের মাধ্যমে যদি আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সের খবর পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন। তবে দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতি বছর আজকে 9 মে, তো 9 মেয়েরই একটা প্রশ্ন, যেটা হচ্ছে প্রতি বছর 9 মে কোন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে তাদের ঐতিহাসিক বিজয় স্মরণে বিজয় দিবস পালন করে? তো 9 মে 1945, আমরা জানি 1939 থেকে 1945 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, এবং ঠিক সেই বিশ্বযুদ্ধের সময়েই 1945-এর মোটামুটি 2 সেপ্টেম্বর বিশ্বযুদ্ধ শেষ হয়। কিন্তু তার আগে 9 মে 1945-এ কী হয়, রাশিয়ার সঙ্গে কিন্তু জার্মানির যুদ্ধে জয়ী লাভ করে। তো তার জন্যই সেই দিনটাকে স্মরণ করার জন্য রাশিয়া 9 মেকে বিজয় দিবস হিসেবে পালন করে। আচ্ছা, রাশিয়া সম্বন্ধে কিছু কথা। রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো এবং তার মুদ্রার নাম হচ্ছে রুবেল। একই সঙ্গে জার্মানিকে যেহেতু হারিয়েছিল, তো জার্মানির রাজধানী কিংবা ক্যাপিটাল আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে বার্লিন। বার্লিন আপনারা জানেন, যারা মানি হাইস্ট ওয়েব সিরিজ দেখেছেন তাদের কাছে বার্লিন নামটা খুব একটা পরিচিত না। তো জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন, এবং তাদের মুদ্রা হচ্ছে ইউরো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রকাশিত দ্য ইন্ডিয়ান ইকোনমি এ মাইক্রো ইকোনমিক পার্সপেক্টিভ শীর্ষক বইটির লেখক কে? এবং এই বইটির লেখক হচ্ছেন রঘুরামজি রাজন। এর পুরো নাম হচ্ছে রঘুরাম জি রাজন। এই জি মানে হচ্ছে গোবিন্দ, GOVIND, গোবিন্দ রাজন। তো এটা হচ্ছে তিনি, তার সম্বন্ধে কিছু কথা আমরা জেনে নেব। যেটা হচ্ছে রঘুরামজি রাজন ভারতের RBI-এর 23তম গভর্নর ছিলেন, এবং তিনি 2013 থেকে 2016 পর্যন্ত কিন্তু RBI-এর গভর্নর হিসেবে সার্ভ করেছেন। আচ্ছা, তিনি কত নম্বর গভর্নর ছিলেন? 23তম গভর্নর ছিলেন। এবং বর্তমানে যিনি গভর্নর, সেই গভর্নরের নাম কি তাহলে? বর্তমানে যিনি RBI-এর গভর্নর আছেন তার নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা। তো এইটুকু আপনারা মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স দ্বারা সম্প্রতি প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক 2026-এ 180টি দেশের মধ্যে ভারত কততম স্থানে রয়েছে? আচ্ছা, এখানে অপশানগুলো একটু ভুল দেওয়া আছে আপনারা। আচ্ছা, আমি শেষ অপশানটা মুছে দিয়ে অপশান ডি, যেটা 157 করে দেয়। তো সঠিক উত্তর হচ্ছে 157। ভারত প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক, মানে এটা হচ্ছে প্রেস ফ্রিডম ইন্ডেক্সের কথা বলা হয়েছে এক কথায়, প্রেস ফ্রিডম ইন্ডেক্স। এই প্রেস ফ্রিডম ইন্ডেক্স বার করে কে? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স দ্বারা একটা সংগঠন হয়েছে, সেই সংগঠন আছে, সেই সংগঠনটাই কিন্তু প্রেস ফ্রিডম ইন্ডেক্স বার করে। এবং এখানে 157 নম্বর স্থানে আমাদের ভারত রয়েছে। এবং গত বছর মানে 2025 সালে কত নম্বর স্থানে রয়েছিল, তো সেটা আমরা জেনে নেব। তো 2025 সালে মানে ঠিক গত বছর ভারত 151তম স্থানে রয়েছিল। তো এই বছরের তুলনায় কিছুটা পিছিয়ে গিয়েছে, মোটামুটি 6 স্থান পিছিয়ে 157 স্থানে রয়েছে। আচ্ছা, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর হেডকোয়ার্টার কোথায়? তো এর হেডকোয়ার্টার হচ্ছে কিংবা সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে। এই জিনিসটা মনে রাখবেন, 2025-এ 151তম স্থানে ভারত ছিল। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, 2026 সালে রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP, আচ্ছা COP31 এর পুরো নাম কি? তো এর পুরো নাম হচ্ছে কনফারেন্স অফ পার্টিস। সো
এবং যেহেতু এটা 31তম সম্মেলন, তাই এখানে 31 লেখা হয়ে থাকে, মানে 31তম সম্মেলন কনফারেন্স অফ পার্টি। তো এটা কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? তো এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে চলেছে। এবং এর কাজ কি তাহলে COP31-এর? তো COP31-এ সাধারণত, কিংবা এক কথায় COP সম্মেলনে যেটা হয় সেটা হচ্ছে আবহাওয়া সম্পর্কে মানুষদের সচেতন করা, কিংবা তাদের জলবায়ু আরও কীভাবে উন্নত করা যায় সেই জিনিস নিয়েই কিন্তু সেই কনফারেন্সে আলোচনা হয়ে থাকে। আচ্ছা, এটা করে কে তাহলে? তো এটা করে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, মানে UNFCCC বলে একটা সংস্থা, সেই সংস্থা কিন্তু এই কনফারেন্সটা করিয়ে থাকে, যার পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। তো এর সদর দপ্তর কোথায়? তো এর সদর দপ্তর হচ্ছে জার্মানির বোনে অবস্থিত। বোন মিন্স, এটা বোন একটা শহরের নাম, BONN, এই স্পেলিংটা আপনারা মনে রাখবেন। এখানে এই সম্মেলনটি হয়ে থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে 9ই মে তারিখে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা এবং মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হিসেবে কোন মহান নেতার জন্মবার্ষিকী পালিত হয়? 9ই মে শুধুমাত্র যেমন আজকে দুজনের জন্মবার্ষিকী, একটা তো হচ্ছে আমরা জানি সবাই রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ টেগোর, এবং তারই সঙ্গে একজন স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন, তার নাম কি? অপশন যেমন দেওয়া আছে বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, গোপাল কৃষ্ণ গোখলে, নাকি বিপিন চন্দ্র পাল। তো এর সঠিক উত্তর হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে, এবং ইনি ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কিংবা পলিটিক্যাল অ্যাডভাইজার না অ্যাকচুয়ালি, কিন্তু পলিটিক্যাল এক কথায় নেতা তিনি তাকে মানতেন। তাকে দেখেই কিন্তু মহাত্মা গান্ধীর রাজনীতিতে আসা, মানে এক কথায় ইন্সপিরেশন পাওয়া। আচ্ছা, প্রথম দেখা হয়েছিল, সেটা হয়েছিল 1896 সালে। 1896 সালে গোপাল কৃষ্ণ গোখলের সঙ্গে, একটু দাঁড়াবেন, গোপাল কৃষ্ণ গোখলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, মিট হয়েছিল কার? মহাত্মা গান্ধীর, MGর প্রথম এক কথায় সাক্ষাৎ হয়েছিল। আচ্ছা, এর জন্মদিন কবে আছে? তারা গোপাল কৃষ্ণ গোখলের জন্মদিন হচ্ছে 1866 সালের 9ই মে। 1866 সালের 9ই মে হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলের জন্মদিন। আচ্ছা, তারই সম্বন্ধে কিছু কথা, যেমন 1905 সালে তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কেন? তরুণ সমাজকে, কিংবা এক কথায় যুবক ছেলেদের জনসেবায় নিয়োজিত করতে তিনি এই একটি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের 1905 সালের বেনারস অধিবেশন, একটা খুব গুরুত্বপূর্ণ কংগ্রেসের অধিবেশন, সেই অধিবেশনে তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2026 পুরস্কার কে জিতেছেন, কিংবা কাকে দেওয়া হয়েছে? তো এর উত্তর হচ্ছে, অপশন যেমন দেওয়া আছে দেখে নেবেন, লিওনেল মেসি, এটি ফুটবলের সঙ্গে যুক্ত। তারপরে নোভাক জোকোভিচ, যিনি হচ্ছে টেনিসের সঙ্গে যুক্ত। তারপরে আর্লিং হ্যাল্যান্ড, ফুটবলের সঙ্গে যুক্ত। তো এর মধ্যে কোন প্লেয়ারকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে? তো এর উত্তর হচ্ছে নোভাক জোকোভিচ, যিনি একজন সার্বিয়ার টেনিস প্লেয়ার, সার্বিয়ার টেনিস প্লেয়ার, যাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। আচ্ছা, এই লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডকে কিন্তু ক্রীড়া জগতের, কিংবা স্পোর্টস ইন টার্মস অফ স্পোর্টসের কিন্তু অস্কারও বলা হয়ে থাকে, কিংবা স্পোর্টস অস্কার বলা হয়ে থাকে। এবং এটা কবে দেওয়া শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 2000 সাল থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয়েছিল, পুরস্কারটা। আচ্ছা, নোভাক জোকোভিচ সম্বন্ধে আমরা কিছু জেনে নেব। সেটা হচ্ছে তিনি নিজের ক্রীড়া ক্যারিয়ারের মধ্যে 24টি গ্র্যান্ড স্ল্যাম পুরুষের সিঙ্গেলস শিরোপা জিতেছেন। আচ্ছা, গ্র্যান্ড স্ল্যাম কাকে বলা হয়? সাধারণত 4টে টেনিসের বড় বড় টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্ট জিতলেই কিন্তু গ্র্যান্ড স্ল্যাম সেগুলোকে বলা হয়। যেমন কি US ওপেন টেনিসের মধ্যে, দেন অস্ট্রেলিয়ান ওপেন, তারপরে যেমন হয় উইম্বলডন, অনেকজন উইম্বলডনের নাম জানবেন আশা করি, উইম্বলডন, এবং তারই সঙ্গে ফ্রেঞ্চ ওপেন। তো এই 4টে খেতাবের মধ্যে কোনো একটা জিতলেই কিন্তু বলা হয় যে গ্র্যান্ড স্ল্যাম জেতা। তো তিনি নিজের
ক্রীড়া ক্যারিয়ারের মধ্যে 24টি গ্র্যান্ড স্ল্যাম পুরস্কার জিতেছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতীয় নৌবাহিনী ও সিঙ্গাপুর নৌবাহিনীর মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া সিমবেক্স 2026-এর 33তম সংস্করণ সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হলো? তো এটা সাধারণত 2024-এর একটা প্রশ্ন, আপনারা মাথায় রাখবেন, যেহেতু একটা গুরুত্বপূর্ণ সিমবেক্স সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য এই কোশ্চেনটা আমরা নিয়েছি। আচ্ছা, সিমবেক্সের পুরো নামটি আগে আমরা জেনে নেব। সিমবেক্স আচ্ছা সরি, ভুল করবেন, এটা 2026-এরই প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, এটা দক্ষিণ চীন সাগরে। আচ্ছা, পুরো নামটা আমরা জেনে নেব, সেটা হচ্ছে সিঙ্গাপুর ইন্ডিয়া মারিন বাইল্যাটেরাল এক্সারসাইজ। আচ্ছা, 2024-এও এই মহড়াটা ঠিক দেওয়া হয়েছিল। তো একই সঙ্গে 2026-এর কথাটাও আপনারা মনে রাখবেন, যেটা এখন বর্তমানে দক্ষিণ চীন সাগরে আয়োজন করা হয়েছিল এই বছরে 2026-এর এইটা। আচ্ছা, সম্প্রতি ইউরোপিয়ান স্পেস এজেন্সি, যেটাকে ইএসএ বলা হয়ে থাকে, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, এবং তারই সঙ্গে কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা যৌথভাবে পৃথিবীর বায়ুমণ্ডল ও মেঘের গঠন অধ্যয়নের জন্য আর্থ কেয়ার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? তো এটা হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির সঙ্গে জাক্সা JAXA কিংবা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, যেটা জাপানের এরোস্পেস এজেন্সি, যেমন ভারতের ঠিক ইসরো আছে, ইসরো ঠিক একইভাবে জাপানের যেটা স্পেস এজেন্সি সেটা হচ্ছে জাক্সা। তো এই দুই সংস্থা মিলে কিন্তু আর্থ কেয়ার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এর উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর মেঘের সৃষ্টি এবং বৃষ্টি নিয়ে এক কথায় খুব গভীরভাবে গবেষণা করা হচ্ছে এই স্যাটেলাইটের মূল কাজ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক কিংবা আরবিআই ডিজিটাল পেমেন্টকে আরও সুরক্ষিত করতে কোন পেমেন্ট অথেন্টিকেশন ফ্রেমওয়ার্ক চালু করার প্রস্তাব দিয়েছে? অপশানগুলো দেখবেন, পিন ভিত্তিক সিস্টেম, যেটা আগে থেকেই ছিল, ওল্ড মডেলের ছিল। আচ্ছা, বায়োমেট্রিক পেমেন্ট সিস্টেম, এটা কিন্তু জাস্ট নতুনভাবে নিয়ে আসা হয়েছে। প্রিন্সিপাল বেসড ফ্রেমওয়ার্ক ফর অথেন্টিকেশন এবং ব্লক চেইন অথেন্টিকেশন। তো ব্লক চেইন তো এখানে আসেনি অবশ্যই, তাহলে এখানে আমাদের কাছে যে অপশানটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপশান বি এবং অপশান সি। কিন্তু এখানে মনে রাখবেন অপশান সি হচ্ছে সঠিক উত্তর, কারণ প্রিন্সিপাল বেসড ফ্রেমওয়ার্কের মধ্যেই বায়োমেট্রিক অথেন্টিকেশন কিন্তু এসে থাকে। তো এটা এবং তারই সঙ্গে যেটা হচ্ছে একটা অ্যাপের মধ্যে অ্যাপ বেসড টোকেন সিস্টেমের মাধ্যমে একটা মেথড শুরু করতে যাচ্ছে আরবিআই, যেন পেমেন্টকে আরও সুরক্ষিত করা যেতে পারে। তো এর জন্য উত্তরটা মনে রাখবেন, প্রিন্সিপাল বেসড ফ্রেমওয়ার্ক ফর অথেন্টিকেশন। আচ্ছা, আরবিআই কবে প্রতিষ্ঠা হয়েছিল? তো আরবিআই এর প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে 1 এপ্রিল। আচ্ছা, এর সদর দপ্তর যখন তৈরি হয়েছিল তখন ছিল ক্যালকাটায়, বর্তমানে যেটা আমরা কলকাতা নামে জানি, আমাদের কলকাতা। এবং ঠিক 2 বছর পর, আফটার 2 ইয়ার্স, 1937 সালে কিন্তু এর সদর দপ্তর চেঞ্জ করে মুম্বাই করে দেওয়া হয়। তৎকালীন সেটা ছিল বোম্বে। তো এই হচ্ছে ব্যাপার, মনে রাখবেন। আচ্ছা, সম্প্রতি খবরের শিরোনামে আসা প্যাংগং শ হ্রদটি, যেখানে একটি নতুন হাই অ্যালটিটিউড টেলিস্কোপ স্থাপন করা হয়েছে, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? আচ্ছা, প্যাংগং শ হ্রদ আমরা জেনে থাকি, এর সঠিক উত্তর হচ্ছে লাদাখ। প্যাংগং শ হ্রদ লাদাখে অবস্থিত এবং এর উচ্চতা মোটামুটি 4,400 মিটারের আশেপাশে কিন্তু আছে এই প্যাংগং শ হ্রদটি। দেখে নেবেন, এখানে এই হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,350 মিটার উচ্চতায় অবস্থিত একটি বদ্ধ হ্রদ। আচ্ছা, এই হ্রদের মোট দৈর্ঘ্যের প্রায় 1/3 ভারতে এবং বাকি 2/3 কিন্তু চীনে অবস্থিত। মানে মোটামুটি যদি আমরা বলি, একটা জলের এটা যদি হ্রদ হয়ে থাকে, একে যদি আমরা 3 ভাগ করে ফেলি, তো 1 ভাগ আছে ভারতের মধ্যে এবং বাকি 2 ভাগ আছে চীনের মধ্যে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, স্কুল ছুট শিক্ষার্থীদের মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্দেশ্যে সম্প্রতি কোন রাজ্য সরকার স্কুল চলো অভিযান 2026 নামের মেগা ক্যাম্পেইন শুরু করেছে?
তো এর উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। এটা একটা অনলাইনের কোশ্চেন ছিল। আচ্ছা, উত্তরপ্রদেশেই মনে রাখবেন সর্বাধিক লোকসভা সিট কিন্তু লোকসভা সিট আছে। মোট লোকসভা সিট কটা? 80টা। এবং এর বর্তমানে মুখ্যমন্ত্রীর নাম কি? সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ। আচ্ছা, উত্তরপ্রদেশের রাজধানীর নাম মনে রাখবেন, যেটা হচ্ছে লখনৌ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাকে ভারতের নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো এর উত্তর হচ্ছে অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। এটা 2024 সালে নিযুক্ত হয়েছিলেন তিনি, এবং তিনি বর্তমানে নৌবাহিনীর প্রধান কিংবা নাভাল হেড হিসেবে আছেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ব্যাডমিন্টনের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট থমাস কাপ 2026-এর ফাইনালে কোন দেশ জয়লাভ করে? এবং পুরুষদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাবও কিন্তু সেই দেশ পেয়েছে। তো কোন দেশ? এখানে অপশন আছে যেমন ভারত, ইন্দোনেশিয়া, চীন এবং মালয়েশিয়া। তো 2026 সালের যে থমাস কাপ যে রিসেন্টলি হলো, এর যিনি চ্যাম্পিয়ন হয়েছেন সেটা হচ্ছে চীন। আচ্ছা, ভারত শেষবার কবে পেয়েছিল? তাহলে ভারত শেষবার পেয়েছিল 2022 সালে। কাকে হারিয়েছিল? তো সেটা হচ্ছে ইন্দোনেশিয়াকে হারিয়েছিল। আচ্ছা, যেহেতু ব্যাডমিন্টন রিলেটেড কোশ্চেন, তো ব্যাডমিন্টনেরই একটা কোশ্চেন জেনে নিই আমরা, আরও একটা তথ্য। সেটা হচ্ছে বিশ্ব ব্যাডমিন্টনের যে অর্গানাইজেশন সেটা কোথায় অবস্থিত, হেডকোয়ার্টার কোথায়? তো সেটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যেটা আমাদের শেষ প্রশ্ন হবে আজকে, সেটা হচ্ছে 9ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত হয়। তিনি কত সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? আচ্ছা, গীতাঞ্জলি মহাকাব্য আমরা সবাই জানি। এই গীতাঞ্জলির জন্য তিনি শুধুমাত্র ভারতে না, বরং ফার্স্ট এশিয়ানও বটে যিনি নোবেল পেয়েছিলেন। আচ্ছা, এরই সঙ্গে একটা জিনিস আমরা জানতে পারি, সেটা হচ্ছে তাকে ইংরেজরা কি দিয়েছিলেন? নাইটহুড উপাধি দিয়েছিলেন। এটা হচ্ছে ব্রিটিশদের সবচাইতে শীর্ষ কোনো একটা অ্যাওয়ার্ড বলতে পারেন, পুরস্কার বলতে পারেন, উপাধি, যেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয়েছিল। কিন্তু ঠিক 4 বছর পরে, এটাতে কবে দেওয়া হয়েছিল? 1915-তে দেওয়া হয়েছিল নাইটহুড উপাধি। কিন্তু ঠিক 1919 সালে, 4 বছর পরে কিন্তু তিনি জালিয়ানওয়ালাবাগের ঘটনার জন্য তিনি কিন্তু নাইটহুড উপাধি ত্যাগ করে ফেলেন। আচ্ছা, তো যাই হোক, এইটুকু আমরা জানলাম। কিন্তু এই নোবেল পুরস্কার তিনি কবে পেয়েছিলেন? তো এর উত্তর হচ্ছে 1913 সালে কিন্তু তিনি নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। আচ্ছা, তারই সঙ্গে আর একটা জিনিস, সেটা হচ্ছে তিনি বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি 2টি স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। তো কোন কোন দেশের? একটা আমাদের ভারতের না, সেটা কি? জনগণ। এবং দ্বিতীয় হচ্ছে বাংলাদেশেরও কিন্তু তিনি জাতীয় সঙ্গীত রচনা করেছেন। সেটা কি? আমার সোনার বাংলা। তো এই দুটো জাতীয় সঙ্গীত কিন্তু তিনি রচনা করেছেন। তো এই ছিল আজকের আমাদের প্রশ্ন। তো কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে তাহলে কমেন্টে জানাতে পারেন।